নমস্কার বন্ধুরা, এলিট ক্লাসরুমে সবাইকে স্বাগত। বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলে শুরু করা হয়েছে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস। আগের ক্লাসে আমি তোমাদের সাথে শতকরার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নাও। আজকের এই ক্লাসে শতকরার আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা প্র্যাকটিস করব, যেগুলি WBCS, WBP, SI এবং কনস্টেবল পরীক্ষা এছাড়াও যে আবগারির যে মেন এক্সাম বাকি রয়েছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর আমাদের চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করো। তো বন্ধুরা, দেখে নেব আমাদের প্রথম সূত্রটা কি রয়েছে। দেখো, যদি কোনো দ্রব্যের মূল্য A% বৃদ্ধি পায়, তবে খরচ অপরিবর্তিত রাখতে ওই দ্রব্যের ব্যবহার A/100 + A × 100% হ্রাস করতে হবে। তো এই সূত্রটাকে অবলম্বন করে একটি অঙ্ক রয়েছে বা সমস্যা রয়েছে, যেটি বিভিন্ন এক্সামে কিন্তু প্রায়শই লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, সমস্যাটি দেখো, চিনির বাজার দর 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। অর্থাৎ দেখা গেল আগে যে চিনির দাম ছিল তার থেকে বর্তমান দাম হচ্ছে 25% বৃদ্ধি পেয়েছে। সেই জন্য একটি পরিবার কি করলো, তাদের খরচ একই রাখার জন্য চিনির যে বরাদ্দ অর্থাৎ চিনির যে ব্যবহার তারা হচ্ছে হ্রাস করলো। তো সেই ক্ষেত্রে তারা শতকরা কত শতাংশ চিনির ব্যবহার কমিয়ে দিল সেটাকে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা লং প্রসেসে শিখে নেবো অঙ্কটা, দেন আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করে এই অঙ্কটার সমাধান করবো। তো প্রথমে দেখো, ধরে নিলাম যে 100 টাকায়, প্রথমে হচ্ছে 100 টাকায় 100 কেজি চিনি পাওয়া যেত, এটা প্রথমে দাম ছিল। এবার দেখা গেল যে 25% দাম হচ্ছে বৃদ্ধি পেয়েছে। তাহলে বন্ধুরা, চিনির বর্তমান দাম কত হবে? আগে ছিল 100 টাকা, 25% দাম বৃদ্ধি হয়েছে, তার মানে বর্তমান দাম কত? 125 টাকায়। 125 টাকায় কত কেজি চিনি পাওয়া যাচ্ছে? 100 কেজি চিনি পাওয়া যাচ্ছে। তাহলে বন্ধুরা, 1 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে? 100/125 কেজি চিনি পাওয়া যাবে। এবার আমাদেরকে কি করতে হবে, যে পরিবারের খরচ একই রাখতে হবে, অর্থাৎ তারা 100 টাকায় খরচ করবে চিনির জন্য। তাহলে 100 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে? 100/125 × 100। আমরা এটা কাটাকাটি করে নেব, 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 25 = 125, 5 × 4 = 25, 4 = 100, তাহলে 80 কেজি। তার মানে আমরা বুঝতে পারলাম বন্ধুরা, বর্তমানে 100 টাকায় 80 কেজি চিনি পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা কি ধরেছিলাম যে পূর্বে হচ্ছে 100 টাকায় 100 কেজি চিনি পাওয়া যাচ্ছে, আর বর্তমানে 100 টাকায় 80 কেজি। তার মানে বুঝতেই পারছি চিনির যে পরিমাণ হ্রাস করতে হবে কত। আগে ছিল 100 কেজি, এখন 100 টাকায় পাওয়া যাচ্ছে 80 কেজি। তাহলে 20 কেজি চিনির পরিমাণ তাদেরকে কমাতে হবে, অর্থাৎ এটাই হচ্ছে 20% চিনির ব্যবহার তাদেরকে কমাতে হবে। এটাই হলো এর লং প্রসেস সাহায্যে 20% উত্তর এলো। এবার এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা নিমেষেই এই অঙ্কের উত্তর নির্ণয় করতে পারবো। দেখো, তো এখানে A% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এইখানে অঙ্কের ক্ষেত্রে কি বলছে, 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে A মানে কত? 25%। দেখি সূত্রটাকে কাজে লাগিয়ে A/100 + A × 100। তাহলে এর জায়গায় হচ্ছে 25/100 + 25 × 100, 25/125 × 100। এখানে আমরা কাটাকাটি করতে পারি, 25 দিয়ে কাটতে পারি 125কে, 5 × 25 = 125, 5কে কাটতে পারি 100কে 20। অর্থাৎ বন্ধুরা, নিমেষেই কিন্তু দেখো 1 মিনিটের মধ্যে, কি তাও নয়, 30 সেকেন্ডের মধ্যেই আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। যে অঙ্কটা তোমরা 3 মিনিটে করবে সেটা কিন্তু সূত্রটা মনে রাখতে পারলে 30 সেকেন্ডে তোমরা নির্ণয় করতে পারবে। সেই জন্য বন্ধুরা, বারে বারে বলছি তোমরা এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে। পরবর্তী সূত্রটিতে কি বলা হচ্ছে, কোনো দ্রব্যের দাম যদি প্রথমে A% হ্রাস পায় এবং পরে সেই হ্রাসপ্রাপ্ত অংশের উপরে যদি B% হ্রাস পায় এবং দ্রব্যটির দাম যদি হয় Z, তাহলে বন্ধুরা প্রথম দ্রব্যটির দাম কি হবে? 100 × 100 × Z / 100 - A × 100 - B টাকা। তো এই সূত্রটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ পরবর্তী আমি যে অঙ্কটি করতে চলেছি সেই অঙ্কটি এই সূত্রটিকে অ্যাপ্লাই করে করব। তো দেখো, অঙ্কটিতে কি বলছে, যে অসীম তার আয়ে 15% ব্যাংকে জমা দেয় এবং অবশিষ্ট আয়ে অর্থাৎ 15% ব্যাংকে জমা দেওয়ার পরে তার কাছে যে অবশিষ্ট টাকাটি রইল তার 30% সে সংসার খরচ করে। এখন তার কাছে যদি 2380 টাকা থেকে থাকে, তবে তার মোট আয় কত ছিল? তো বন্ধুরা, রুলস এবং অঙ্কটিকে দেখে তোমাদের এটি মনে হতে পারে যে রুলসের সাথে অঙ্কের তো কোনো মিল নেই, কারণ রুলসে আমরা কি দেখতে পাচ্ছি, দ্রব্যের দামের কথা বলা হচ্ছে, আর এইখানে অঙ্কে রয়েছে আয়ের কথা। তো
এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কোনো রুলস মুখস্থ করতে যাবে না, রুলসের টাইপসটাকে বোঝার চেষ্টা করো, রুলসে কি বলতে চেয়েছে। দেখো এই রুলসে কি বলতে চেয়েছে, প্রথমে একটা হ্রাস পেয়েছে, প্রথমে কোনো কিছু জিনিস হ্রাস পেয়েছে, আবার সেই হ্রাসপ্রাপ্ত অংশের পরে আবার একটা জিনিস বা একটা পার্সেন্টেজ হ্রাস পেয়েছে, তারপরে একটা ফাইনাল কোনো কিছু দাম রইল। তো এক্ষেত্রে দেখো 15% কি হয়েছিল, ফার্স্টে হ্রাস পেয়েছে, দেন তার উপরে আবার 30% হ্রাস পেয়েছে এবং ফাইনাল যে টাকাটা রয়েছে 2380 টাকা। তো এই অঙ্কের টাইপ এবং এই সূত্রের টাইপটা কিন্তু সেম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অঙ্কটিকে, এই সূত্রটিকে অ্যাপ্লাই করে অনায়াসে নির্ণয় করতে পেরে যাবো এর উত্তরটি কি হবে। তো কি বলেছে সূত্রটা আমরা এখানে টুকে নিচ্ছি, দেখো 100 গুণিত 100 গুণিত জেড ডিভাইডেড বাই 100 মাইনাস এ, 100 থেকে আবার বিভাগ দিতে হবে। তো এখানে দেখো 100 গুণিত 100, জেড মানে কি তার ফাইনাল যে দামটা ছিল, অর্থাৎ এখানে তার কাছে লাস্ট কত টাকা ছিল 2380 টাকা, তারপরে 100 বিযুক্ত এ, এ মানে এখানে কি হচ্ছে 15% গুণিত 100 বিযুক্ত বি, অর্থাৎ 100 বি মানে এখানে পরবর্তীকালে 30% এইটা। তো এইটা আমরা ক্যালকুলেশন করলেই সঠিক উত্তরটি পেয়ে যাবো। দেখো 100 গুণিত 2380 ডিভাইডেড বাই 85 গুণিত 70। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি উত্তরটি কিন্তু আমরা পেয়ে যাবো। তো এখানে 0 0 কেটে দিলাম, 7কে কাটলাম, 238কে 3 7 21, 2 28, 4 7 28, এখানে 5 দিয়ে কাটাকাটি করবো, 5 20 100, 5 17 85, 17কে কাটলাম, 34কে 7 2 34, তাহলে এখানে আসছে 20 গুণিত 100 গুণিত 2, অতএব 4000 টাকা। তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে, প্রথমে তার কাছে 4000 টাকা ছিল, অর্থাৎ তার মোট আয় হলো 4000 টাকা। বন্ধুরা নেক্সট দেখো পরবর্তী অঙ্কটিতে কি বলা হচ্ছে, একজন পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে এবং অপর এক পরীক্ষার্থী যে 37% নাম্বার পেয়েও 12 নম্বর বেশি পেয়েছে। এখানে কোয়েশ্চেন বলেছে যে পরীক্ষার মোট নম্বর কত। তো আমরা ধরে নিলাম যে পরীক্ষার মোট নম্বর হলো 100x। তো কি হয়েছে 32% নাম্বার পেয়েও 18 নম্বরের জন্য ফেল করছে। তো 32% নাম্বার মানে কত, 100 x এর 32% নাম্বার মানে হচ্ছে বন্ধুরা 32x, এবং সে 18 নম্বরের জন্য ফেল করেছে, যুক্ত 18 যদি করি এটা হচ্ছে আমার কি পাস মার্কস ছিল। যদি সে 32% নাম্বার পায় এবং আরও যদি 18 নাম্বার পেত তবেই সে পাস করতে পারতো, কিন্তু 18 নাম্বার পায়নি বলে সে ফেল করেছে, তাহলে তার পাস মার্কস কত হবে এখানে 32x প্লাস 18। অপর ক্ষেত্রে কি বলা হচ্ছে, একজন পরীক্ষার্থী যে 37% নাম্বার পেয়েছে, অর্থাৎ 37x নাম্বার পেয়েছে এবং পেয়েও পাস মার্কসের থেকে সে 12 নম্বর বেশি পেয়েছে। তো 12 নম্বর বেশি পেয়েছে মানে এখানে পাস মার্কস বের করতে হলে কি করতে হবে 12 বিয়োগ করতে হবে, তাহলে এইটাও হলো এর পাস মার্কস। তো বন্ধুরা শর্তানুসারে এইটার সময় তো কি এইটা, অর্থাৎ 32x প্লাস 18 ইকুয়ালস টু 37x মাইনাস 12। তো বন্ধুরা এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সহজে কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাব। তো 32x 37কে যদি এইদিকে নিয়ে আসা হয় মাইনাস 37x ইকুয়ালস টু মাইনাস 12, 18টা এইদিকে চলে গেল মাইনাস 18, বা হচ্ছে মাইনাস 5x ইকুয়ালস টু মাইনাস 30। তো মাইনাসে মাইনাসে কেটে দিলাম আমরা, x ইকুয়ালস টু 30/5 বা x ইকুয়ালস টু 6। তো বন্ধুরা এখানে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 6। তো আমরা কি ধরেছিলাম মোট পরীক্ষার নাম্বার 100x। তো 100 গুণিত x এর ভ্যালু যদি 6 আমরা বসিয়ে দিই তাহলে বন্ধুরা উত্তরটি আসবে 600। এটাই হচ্ছে সঠিক উত্তর বা পরীক্ষার মোট নাম্বার। পরবর্তী অঙ্কটি দেখে নেওয়ার আগে সেই অঙ্ক সম্বন্ধে একটি সূত্র আমরা জেনে নেব। বলেছে আয়তক্ষেত্রের একদিকের বাহু যদি x% বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে গেলে অপর দিকের বাহু কত শতাংশ হ্রাস করতে হবে। সেক্ষেত্রে সূত্রটা কি x/100 যুক্ত x গুণিত 100। তো বন্ধুরা এই সূত্রটি দেখেই তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে আমি একটি অঙ্ক করলাম চিনির অঙ্ক, যেখানে অঙ্কটিতে বলা ছিল যদি চিনির দাম 25% বৃদ্ধি পায় তাহলে খরচ অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার কত কমাতে হবে। সেম টাইপের অঙ্ক আমি বারবার বলছি, তোমরা কিন্তু টাইপসগুলোকে বোঝার চেষ্টা করো। সেম টাইপের অঙ্ক এখানেও দেখো x% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে গেলে অপর বাহুটা হ্রাস করতে হবে, সে একই সূত্র। অঙ্কটি আমরা দেখে নিচ্ছি, দেখো
আয়তক্ষেত্রে জমি দৈর্ঘ্য যদি 25% হ্রাস পায় তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে গেলে প্রস্থ কত শতাংশ কমাতে হবে। তো আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। এক্স এর জায়গায় আমরা কত লিখব 25/100 যুক্ত এক্স, অর্থাৎ 100 যুক্ত 25 গুণিত 100। আমরা এখান থেকে কি পেয়ে যাবো 25/125 গুণিত 100, তাহলে 25 5 এ 125, 5 × 100। তো বন্ধুরা 20% প্রস্থ হ্রাস করতে হবে, তাহলে 20% প্রস্থ হ্রাস করতে হবে। এর উত্তর হলো এইটা। একই রকম ভাবে এই অঙ্কটা কিন্তু আবার একটু ঘুরিয়ে আসে, উল্টোটা দেয়, অর্থাৎ কি এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি বলেছে, পরবর্তী যে অঙ্কটা দিয়ে দেয় তোমাদের এক্সামের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করতে পারবে বৃদ্ধির জায়গায় বলে দেওয়া হয় যে দৈর্ঘ্য 20% হ্রাস পায়, সেক্ষেত্রে প্রস্থ কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে যদি আমরা ক্ষেত্রফলটা অপরিবর্তিত রাখতে চাই। তো সেক্ষেত্রে সূত্রটা একই সূত্র, শুধু এখানে প্লাস ছিল, সেখানে সূত্রটা কি হবে মাইনাস হবে। তো ভালো করে টাইপসগুলোকে মনে রাখো এবং সূত্রগুলোকে একটু মুখস্থ করে নাও। এক্ষেত্রে এক্স মানে কত 20%, 20/100 বিযুক্ত এক্স, অর্থাৎ 100 বিযুক্ত 20 গুণিত 100 সমান এখান থেকে কি আসবে 20/80 গুণিত 100। তো এখানে 4 × 80 25। তো বন্ধুরা উত্তরটি আসবে 25%। যদি দৈর্ঘ্য 20% হ্রাস পায় প্রস্থ তাহলে 25% বৃদ্ধি করতে হবে। তো বন্ধুরা এই দুটি অঙ্কই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো আসতে পারে, প্রথমে বৃদ্ধি তারপরে হ্রাস বলতে পারে, বা এর উল্টোটা প্রথমে হ্রাস দ্বিতীয় ক্ষেত্রে বৃদ্ধি বলতে পারে। তোমরা দুটোই কিন্তু ভালো করে লক্ষ্য করবে এবং দুটো সূত্রই ভালো করে মুখস্থ করবে। পরবর্তী সূত্রটি দেখো, একটি সংখ্যাকে ক্রমান্বয়ে x% এবং y% যদি বৃদ্ধি করা হয় তাহলে সংখ্যাটির মোট বৃদ্ধির হার কত হবে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটিকে মনে রাখবো, এটা একটা চেন রুল। দেখো x% এবং y% যদি বৃদ্ধি হয় তাহলে টোটালটা বৃদ্ধি হবে x + y + xy/100%। একই রকম ভাবে যদি আমরা x% এবং y% ক্রমান্বয়ে বৃদ্ধির পরিবর্তে x% এবং y% ক্রমান্বয়ে হ্রাস করায়, সেক্ষেত্রে সূত্রটি একটু অন্যরকম হবে। অন্যরকম বলতে এখানে +x ছিল, এখানে -x হবে, এবং +y ছিল, এখানে -y। অর্থাৎ সূত্রটি কিন্তু এই সূত্রটা উভয় কিন্তু মনে রাখাটা অত্যন্তই সহজ। তো আমি একটা উদাহরণের সহযোগে তোমাদেরকে এটা আরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। দেখো একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়ানো হলো এবং পরবর্তীকালে আবার 20% বাড়ানো হলো, তাহলে মোট কত শতাংশ বা কত পার্সেন্টেজ এর বৃদ্ধি পাবে সেটাকে আমরা নির্ণয় করব। দেখো অনেকে কিন্তু এমন করে দিয়েছে, প্রথমে 20% বাড়ানো হলো, আবার 20% বাড়ানো হলো, টোটাল 40% বাড়ানো হলো, এরকম কিন্তু অনেকে করে দিয়ে আসে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবং তোমরা দেখবে যখন এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে তখন 40% কিন্তু অপশনে থাকে, অনেকেই কিন্তু এই ভুল উত্তরটিকে চুজ করে দিয়ে চলে আসে। তো তোমরা কিন্তু এটা একদম করবে না। তো তোমরা কি করবে, আমি যদি একটু লং প্রসেসে আগে করি, অর্থাৎ এই সূত্রটিকে অবলম্বন করার আগে যদি আমরা নর্মালি যেভাবে পার্সেন্টেজ অঙ্ক শিখেছি সেইভাবে যদি আমরা করি, তাহলে প্রথমে ধরে নিতে পারি কি সংখ্যাটি 100 ছিল এবং 100-র উপরে কি হয়েছে 20% বেড়েছে, তার মানে কত 100 20% বেড়েছে মানে 120 হয়েছে। এর আবার 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 120 আবার 20% বৃদ্ধি পেয়েছে মানে 0 কেটে দিতে পারি, 0 কেটে দিতে, অর্থাৎ হচ্ছে 24 বেড়েছে, অর্থাৎ 120-র সঙ্গে আরো হচ্ছে 24 বেড়েছে, তার মানে কত 144 হচ্ছে ফাইনাল সংখ্যাটা। আগে কত ছিল 100, তাহলে বেড়েছে কত 144 - 100, অর্থাৎ 44%। এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে দিতে পারি। এটাও যদিও ছোট, তাও আমরা সূত্রটা যেহেতু জানি, আমরা সূত্রের সাহায্যে এই অঙ্কটা নির্ণয় করে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে x মানে হচ্ছে 20 প্লাস y ও এখানে হচ্ছে 20 যুক্ত x গুণিত y, অর্থাৎ 20 × 20 ডিভাইডেড বাই 100। তো এইভাবে হচ্ছে আমরা অঙ্কটাকে ক্যালকুলেশন করতে পারি, এখানে কাটাকাটি করতে পারি। 100 এই 0 0 এই 0 এই 0, তো 20 20 কত 40 যুক্ত 2 2 4। তো এখানে উত্তরটা কত আসছে 44%। একই রকম ভাবে যদি আমরা এখানে বলতাম যে 20% হ্রাস করা হয়েছে এবং পরেও যদি 20% হ্রাস করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে অবলম্বন করে করতাম। তো দেখো সেক্ষেত্রে আমরা কি করতাম -20 যুক্ত 20 × 20 ডিভাইডেড বাই 100, কারণ কি বলেছি 20% হ্রাস করা হয়েছে সেই জন্য -x, তারপর আবার 20% হ্রাস করছে সেই জন্য -y যুক্ত x গুণিত y, অর্থাৎ 20 × 20/100। তো এটা ক্যালকুলেশন করলে কি হতো, একই রকম ভাবে দুটো শূন্য কেটে যেত, এখানে -40 যুক্ত 2 2 4, অর্থাৎ কি
36% হচ্ছে হ্রাস পেত। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা দুটো অঙ্ককে অনায়াসে করে দিলাম। বন্ধুরা পরবর্তী যে অঙ্কটি আমি করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তোমরা যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো অ্যাটেন্ড করো তাতে কিন্তু এই অঙ্কটি প্রায়শই এসেছে। তো দেখো, কোনো এক বর্গক্ষেত্রের বাহু যদি 10% বাড়ে তাহলে তার ক্ষেত্রফল কত বাড়বে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা আমরা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, যেহেতু তার বাহুগুলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে সেই জন্য তার ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার। তো এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে এর উত্তরটা অর্থাৎ তার ক্ষেত্রফল কত বেড়েছে সেটা আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা ধরে নেব যে তার বাহু ছিল 100 একক। তো সেক্ষেত্রে তার ক্ষেত্রফল কত থাকবে 100 স্কোয়ার। আমি আগেই বললাম ক্ষেত্রফল সমান কি বাহু স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল সমান 100 স্কোয়ার অর্থাৎ 10,000 বর্গ একক হবে তার ক্ষেত্রফল। এটা হচ্ছে যতক্ষণ না তার 10% বাড়ছে তার পূর্ববর্তী অবস্থায়। এবার যদি বাহু 10% বৃদ্ধি পায় সেক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত দাঁড়াবে 110 একক এবং সেক্ষেত্রে ক্ষেত্রফল দাঁড়াবে কত 110 স্কোয়ার অর্থাৎ 12,100 বর্গ একক। তো প্রথমে তার ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক এবং 10% বাহু বৃদ্ধির পরে তার ক্ষেত্রফল দাঁড়িয়েছে 12,100 বর্গ একক। তো এখান থেকে আমরা অনায়াসে বুঝতে পারছি যে ক্ষেত্রফলে বৃদ্ধি ঘটছে 12,100 বিযুক্ত 10,000 অর্থাৎ 2,100 বর্গ একক হচ্ছে ক্ষেত্রফলে বৃদ্ধি ঘটছে। এটা আমরা নির্ণয় করতে পারলাম। এবার এই যে 2,100 বর্গ একক ক্ষেত্রফলে বৃদ্ধি ঘটছে এটা পার্সেন্টেজে কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা প্রথমে কত ছিল 10,000 বর্গ একক ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে কত 2,100 বর্গ একক। তাহলে 1 বর্গ একক ক্ষেত্রফলে বৃদ্ধি হবে কত 2,100 বাই 10,000। 100 বর্গ একক ক্ষেত্রফলে বৃদ্ধি আমাদেরকে নির্ণয় করতে হবে, তবে আমরা পার্সেন্টেজ পাবো। কোনো কিছু জিনিসকে পার্সেন্টেজ বা শতকরাতে নির্ণয় করতে গেলে 100-র মধ্যে কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে আমরা 100 বর্গ একক ক্ষেত্রফলের বৃদ্ধিটা নির্ণয় করতে পারলে আমরা কত পার্সেন্টেজ ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে সেটা বুঝতে পারবো। এখানে 0 কেটে দিলাম, এখানে 0 কেটে দিলাম, এখানে 0 কেটে দিলাম, এখানে 0 কেটে গেলাম। তো এখানে দাঁড়াচ্ছে 21 অর্থাৎ যদি টোটাল বর্গক্ষেত্রের বাহু যদি 10% বাড়ে তাহলে তার ক্ষেত্রফল বাড়বে 21%। এটা বন্ধুরা অনেকটা লেন্দি প্রসেস হয়ে গেল, পরীক্ষার সময় অনেকটা সময় লাগবে, সেই জন্য আমরা শর্টকাট ট্রিক্স বা সূত্র অ্যাপ্লাই করব। তো একটু আগে আমি বললাম যে তো কোনো সংখ্যাকে যদি ক্রমান্বয়ে x এবং y% বৃদ্ধি হয় তাহলে তার মোট বৃদ্ধির হার কত ছিল x প্লাস ওয়াই যুক্ত x গুণিত y বাই 100, অর্থাৎ এই সূত্রটা ছিল x প্লাস ওয়াই যুক্ত xy বাই 100। এক্ষেত্রেও দেখো আমরা সংখ্যা দেখতে পাচ্ছি 10%। তো আমার মনে হয় যদি 10 সমান যদি x হয় তাহলে y এর ভ্যালু কত। তো এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে বাহু 10% বৃদ্ধি, তার মানে এই বাহুটা যদি আমি x ধরি এই বাহুটা কি y, তবে ক্ষেত্রফল xy হতো। তো এই বাহুটা 10% বৃদ্ধি পেয়েছে মানে এই বাহুটাও 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে x মানও হচ্ছে 10% এবং y মানও হচ্ছে 10%। এবং এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই বর্গক্ষেত্রের টোটাল কত পার্সেন্ট বৃদ্ধি ঘটেছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কত পার্সেন্ট বৃদ্ধি ঘটেছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো এখানে x এর জায়গায় 10 বসালাম, y এর জায়গায় 10 বসালাম, বাই 100 করলাম। এখানে কি হবে দুটো শূন্য কেটে কাটাকাটি হয়ে গেল, তাহলে 10 যুক্ত 10 যুক্ত 1 গুণিত 1 অর্থাৎ 1 সমান কত হবে 21% উত্তর। তো বন্ধুরা এই অঙ্কটি কিন্তু আমরা এই প্রসেসও করতে পারি এবং যদিও এটা খুবই লেন্থি প্রসেস সেই জন্য তোমরা পরীক্ষার সময় এই সূত্রটাকে অ্যাপ্লাই করে অর্থাৎ এই চেন রুলটাকে অ্যাপ্লাই করে এই অঙ্কটির উত্তর করবে। তো বন্ধুরা আজকে শেষ অঙ্কটি আমরা দেখে নেব। তমলুক শহরে 2010 সালের হিসেবে জনসংখ্যা ছিল 10,000 এবং পরপর 2 বছর যথাক্রমে 2% এবং 5% জনসংখ্যা বাড়লে 2012 সালের শেষে জনসংখ্যা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা এই জনসংখ্যা সংক্রান্ত যে আমরা সূত্রটা জানি সেটা কি p গুণিত 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তো এই সূত্রটাকে আমরা এখানে কিন্তু একটু মডিফাই করে নেব। কেন মডিফাই করে নেব, যদি এখানে 2% এবং 5% যদি আলাদা আলাদা না থাকতো, যদি একটা দুটোই যদি এক থাকতো, সাপোজ 3% হতো বা x% আমি ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে এইভাবে আমরা লিখতে পারতাম যে p ইন্টু 1 বাই
এক্স বাই 100 টু দি পাওয়ার এন এর জায়গায় 2, কিন্তু যেহেতু এখানে দুটো পার্সেন্টেজ আলাদা, প্রথম বছরে একটা পার্সেন্টেজে বেড়েছে এবং সেকেন্ড টাইমে তার উপরে আরেকটা পার্সেন্টেজে বেড়েছে। তো এইটাকে আমরা যে মডিফিকেশন করব সূত্রটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এন ইন্টু 1 প্লাস আর বাই 100 এন, দুটো বছরকে আমরা দুভাগে ভেঙে দিলাম। তো এইটাকে আমরা সূত্রটাকে এবারে অ্যাপ্লাই করছি, এই 2% ও 5%টাকে এখানে ইনপুট করছি, তার সাথে পি এর ভ্যালু কত 10,000 সেটাও আমরা এখানে ইনপুট করছি। দেখো 10,000 গুণিত 1 প্লাস আর মানে কত 2/100, এন এর ভ্যালু এখানে 1 ইন্টু 1 প্লাস 5/100 ইন্টু এন এর ভ্যালু 1, তাহলে এখান থেকে কি আসবে 10,000 গুণিত 100 লসাগু 100 যুক্ত 2 অর্থাৎ 102, একই রকমভাবে 100 লসাগু 105/100। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি বা কাটাকাটি করি তাহলে কিন্তু উত্তরটি চলে আসবে। তো এখানে দুটো শূন্য কাটলাম, এখানে বন্ধুরা দুটো শূন্য কাটলাম, একই রকমভাবে এখানে দুটি শূন্য এবং এভাবে পড়ে থাকছে কি 102 গুণিত 105। তো বন্ধুরা এটা তোমরা গুণ করবে, দেখবে উত্তরটি আসবে 10,710, অর্থাৎ এটাই হচ্ছে এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 2010 সালের জনসংখ্যা ছিল 10,000 এবং 2012 সালের জনসংখ্যা এসে দাঁড়ালো 10,710 জন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। এরকম পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং কোনো কিছু প্রবলেম থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করো। ধন্যবাদ।